সকল ছাত্রছাত্রীকে স্বাগত জানাই আজকের এই ভিডিওতে। আজকের এই ভিডিও তোমাদের জন্য, তোমাদের ক্লাস 9-এর ভৌতবিজ্ঞান বইয়ের অধ্যায় 3 নিয়ে আজকের এই ভিডিওয়ে আমি আলোচনা করব। তোমাদের অধ্যায় 3-এর সম্পূর্ণ A to Z নোটস যা তোমাদের পরীক্ষায় আসতে পারে এবং তোমাদের টোটাল সাজেশনটা উত্তর সহ আজকের এই ভিডিওয়ে থাকবে। আজকের এই ভিডিও তোমাদের অধ্যায় 3 থেকে শর্ট কোয়েশ্চেন্স, বড় প্রশ্ন সব থাকবে এবং পরীক্ষায় তোমাদের যা যা আসতে পারে সে সমস্ত কিছু আজকের এই ভিডিও, এই একটা ভিডিওর মধ্যে তোমাদের আমি জানানোর চেষ্টা করব। যারা যারা আমাদের চ্যানেলের সঙ্গে ইতিমধ্যেই যুক্ত আছো তারা জানো যে তোমাদের আমি এমন প্রশ্ন দিই যেগুলো তোমাদের নোটস হিসেবেও কাজ করবে, আবার সাজেশন হিসেবেও কাজ করবে এবং কমপ্লিট পার্ট বাই পার্ট একদম ধারাকে বজায় রেখে তোমাদের নোটস সাজেশন দেওয়া হয়। আজকের এই ভিডিওতেও তেমনই আছে। তোমাদের অধ্যায় 3 থেকে একদম ধারাবাহিকতা বজায় রেখে তোমাদের পরীক্ষার প্রশ্নের কথা মাথায় রেখে প্রশ্ন এবং সাজেশন রেডি করা হলো। তোমরা প্রত্যেকে উপকৃত হবে আজকের এই ভিডিওয়ে, তাই প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকো। আমি প্রথমে তোমাদের মার্কস 1-এর প্রশ্ন বলবো। প্রত্যেকে খাতা পেন নিয়ে বসবে আমার সঙ্গে এবং প্রশ্নগুলো নোট ডাউন করবে যাতে তোমাদের আর খুঁজতে না হয়। প্রশ্ন 1 বলছে, এসআই পদ্ধতিতে ঘনত্বের একক কী? এসআই পদ্ধতিতে ঘনত্বের একক হচ্ছে কেজি মিটার টু দি পাওয়ার -3। সিজিএস পদ্ধতিতে নির্দিষ্ট মাধ্যাকর্ষণের একক কী? গ্রাম সেমি টু দি পাওয়ার -3। তরল কি? তরল শব্দটি ল্যাটিন শব্দ ফ্লুয়েড থেকে এসেছে যার অর্থ প্রবাহিত হওয়া। চাপ কি একটি স্কেলার রাশি? না, চাপ একটি স্কেলার রাশি নয়, চাপ একটি ভেক্টর রাশি। চাপের মাত্রিক সূত্র দাও। ml টু দি পাওয়ার -1 টু দি পাওয়ার -2। পদার্থের ঘনত্ব এবং আপেক্ষিক মাধ্যাকর্ষণের মধ্যে সম্পর্ক কী? পদার্থের ঘনত্ব ইকুয়াল টু পদার্থের আপেক্ষিক মাধ্যাকর্ষণ ইন্টু 4 ডিগ্রি তাপমাত্রার জলের ঘনত্ব। এখানে পানি দেওয়া আছে, জলকে পানি বলা আছে, তোমরা জল করে নেবে। প্রত্যেকটা প্রশ্ন যেমন তোমাদের নোটস হিসেবে কাজ করবে তেমন তোমাদের কিন্তু সাজেশন হিসেবেও কাজ করবে, তাই প্রত্যেকে মনোযোগ সহকারে পুরো ভিডিওটা দেখবে। উচ্ছ্বাস কী? কোনো তরল আংশিক বা সম্পূর্ণরূপে ডুবে থাকা কোনো বস্তুর ওপর যে ঊর্ধ্বমুখী ধাক্কা দেয় তাকে তার উচ্ছ্বাস বলে। উচ্ছ্বাস কি কোনো বস্তুকে যে তরলে নিমজ্জিত করা হয় তার গভীরতার উপর নির্ভর করে? উচ্ছ্বাস যে তরলে নিমজ্জিত করা হয় তার গভীরতার উপর নির্ভর করে না। টরিসেলিয়ান স্থানে কোন স্থানে কি কোনো গ্যাস আছে? বলছে নলের পারদস্তম্ভের ওপরে যে খালি স্থানে পারদ বাষ্প থাকে তা কার্যত নগণ্য পরিমাণে থাকে এবং সেটি টরিসেলি স্থান নামে পরিচিত। আচ্ছা, যে পাত্রে ছোট বাহুটি রাখা হয়েছে সেই পাত্রের তরল পৃষ্ঠের ওপরে লম্বা বাহুতে যদি কোনো ছিদ্র থাকে তাহলে সাইফন কি কাজ করবে? যে পাত্রে কোনো ছোট বাহুটি রাখা হয়েছে সেই পাত্রের তরল পৃষ্ঠের ওপরে লম্বা বাহুতে কোনো স্থানে একটি ছিদ্র করা হলে সাইফন কাজ করবে না। নেক্সট কোয়েশ্চেন, পৃষ্ঠটান কি একটি ভেক্টর রাশি? পৃষ্ঠটান ভেক্টর রাশি নয়, কারণ এর নির্দিষ্ট দিক নেই। পৃষ্ঠটান স্কেলার রাশি। পৃষ্ঠ শক্তির একক কি? জুল। কৈশিকতা কি? বলছি কৈশিক নলের মধ্যে তরল পদার্থের উত্থান বা পতনের ঘটনাকে কৈশিকতা বলা হয়। সংস্পর্শ কোণ সংজ্ঞা দাও। বলছে স্পর্শ বিন্দুতে তরল পৃষ্ঠের স্পর্শক তরলের ভেতরের কঠিন পৃষ্ঠের সাথে যে কোণ তৈরি করে তাকে স্পর্শ কোণ বলে। 15, যখন পৃষ্ঠের টানে অপবিত্রতা মিশ্রিত হয় তখন তার কি হয়? তরল পৃষ্ঠের অমেধের উপস্থিতি বা দ্রবীভূত পদার্থ পৃষ্ঠের টান বলকে উল্লেখযোগ্যভাবে প্রভাবিত করে এবং দূষণের মাত্রার উপর নির্ভর করে। কোয়েশ্চেন নাম্বার 16, উত্তাল সমুদ্রকে কিভাবে শান্ত করা হয়? উত্তাল সমুদ্রের জলে তেল ঢেলে উত্তাল সমুদ্রকে শান্ত করা হয়। নেক্সট কোয়েশ্চেন, একটি প্রবাহ রেখা প্রবাহে ধারণকারী পাত্রের সংস্পর্শে তরলের বেগ কত? 0। প্রান্তিক বেগ কি? খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। একটি বস্তুর প্রান্তিক বেগ হলো একটি বস্তুর দ্বারা অর্জিত ধ্রুবক সর্বোচ্চ বেগ যা একটি সান্দ্র তরল পদার্থের মধ্যে দিয়ে পড়ার সময় অর্জিত হয়। কোয়েশ্চেন নাম্বার 19, দুটি স্ট্রিম লাইন কি একে অপরকে অতিক্রম করতে পারে? উত্তর হচ্ছে না। একটি অবাধে পতনশীল সিস্টেমে একটি বস্তুর প্রান্তিক বেগ কত?
একটি অবাধে পতনশীল সিস্টেমে একটি বস্তুর প্রান্তিক বেগ 0 হয়। টার্মিনাল বেগে পৌঁছানোর পর একটি সান্দ্র তরলের মধ্যে দিয়ে পতনশীল বস্তুর ত্বরণ কত 0 হয়। কোয়েশ্চেন নাম্বার 22, নদীর পাড়ে জলের বেগ কম এবং মাঝখানে বেশি, ব্যাখ্যা করো। বলছে শক্ত তীরের সংস্পর্শে জলের বেগ 0 এবং নদীর মাঝখানে যাওয়ার সাথে সাথে এটি বৃদ্ধি পায়। কোয়েশ্চেন নাম্বার 23, প্যারাসুট দিয়ে লাফিয়ে পড়া একজন মানুষের পতনের বেগ প্রথমে বৃদ্ধি পায় এবং তারপর ধ্রুবক হয়ে যায়, কেন? এর কারণ হলো মানুষটি চূড়ান্ত বেগ অর্জন করে ফেলেছে। নেক্সট কোয়েশ্চেন, সান্দ্রতা সহগের এসআই একক কি? সান্দ্রতা সহগের এসআই একক হচ্ছে ডিকে পয়েজ, NS মিটার টু দি পাওয়ার -2। ক্রান্তি বেগ কি? ক্রান্তি বেগ হচ্ছে এটি একটি তরলের প্রবাহের বেগ যার ওপরে এর প্রবাহ সুবিন্যস্ত হয় এবং যার ওপরে এর প্রবাহ অশান্ত হয়ে ওঠে। 26, তরল স্তরের আপেক্ষিক গতি থাকলে কি সান্দ্রতা কার্যকর হয়? বলছে হ্যাঁ, এটি দুটি স্তরের আপেক্ষিক বেগের উপর নির্ভর করে। 27, সান্দ্রতা কি সংস্পর্শে থাকা তরলগুলির ক্ষেত্রফলের উপর নির্ভর করে? সান্দ্রতা তরল স্তরগুলির ক্ষেত্রফলের উপর নির্ভর করে। আদর্শ তরল বলতে কি বোঝো? আদর্শ তরলের সান্দ্রতা 0 এবং সংকোচনশীলতা 0 হয়। সান্দ্রতা কি একটি ভেক্টর রাশি? না, সান্দ্রতা স্কেলার রাশি। সান্দ্রতা সহগের মাত্রিক সূত্র কি? m l⁻⁻1 10⁻⁻1। তাপমাত্রার পরিবর্তনের সাথে সাথে তরল পদার্থের সান্দ্রতা কিভাবে পরিবর্তিত হয়? তাপমাত্রা হ্রাসের সাথে সাথে তরল পদার্থের সান্দ্রতা বৃদ্ধি পায় এবং তদ্বিপরীত হয়। তাপমাত্রার পরিবর্তনের সাথে গ্যাসের সান্দ্রতা কীভাবে বৃদ্ধি পায়? পরিবর্তিত হয়, বৃদ্ধি পায় এবং তদ্বিপরীত হয়। প্রবাহকে সুবিন্যস্ত করার জন্য রেনল্ডস সংখ্যার মান কত? nr < 2000। তরল পদার্থের বায়ু বুদবুদ কেন ওপরে ওঠে? যেহেতু একটি বায়ু বুদবুদের টার্মিনাল বেগ ঋণাত্মক। বার্নৌলির উপপাদ্য কি সান্দ্র তরলের জন্য বৈধ? উত্তর হচ্ছে না। 36, জল এবং ক্যাস্টর অয়েল দুটি ভিন্ন পাত্রে নিয়ে জোরে ঝাঁকিয়ে একটি টেবিলে রাখা হয়। কোন তরলটি আগে স্থির হয়ে যাবে? উচ্চ সান্দ্রতা সম্পন্ন ক্যাস্টর অয়েল আগে স্থির হয়ে যাবে। ঘর্ষণ বল এবং সান্দ্র বলের মধ্যে কোনটি বেগের উপর নির্ভর করে? ঘর্ষণ বল নির্ভর করে না, সান্দ্র বল নির্ভর করে। গরম তরল ঠান্ডা তরলের চেয়ে দ্রুত প্রবাহিত হয়, কেন? তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে তরলের সান্দ্রতার সহগ হ্রাস পায়, তাই তরল দ্রুত প্রবাহিত হয়। বার্নৌলির উপপাদ্য পূরণকারী তরলের বৈশিষ্ট্য কী কী? তরলটি অবশ্যই আদর্শ হতে হবে। কোয়েশ্চেন নাম্বার 40 হচ্ছে স্ট্রেস এবং স্ট্রেনের মাত্রা কী? স্ট্রেসের মাত্রা হচ্ছে ml⁻⁻1 T⁻2 এবং স্ট্রেন হচ্ছে m⁻0 L⁻0 T⁻0। কোনটি বেশি স্থিতিস্থাপক, জল না বায়ু? জল স্থিতিস্থাপকতার বাল্ক মডুলাস সংকোচনযোগ্যতার পারস্পরিক এবং বায়ু জলের চেয়ে বেশি সংকোচনযোগ্য। 42, স্প্রিং কেন ইস্পাত দিয়ে তৈরি, তামার নয়? কারণ ইস্পাতের স্থিতিস্থাপকতা মডুলাস তামার চেয়ে বেশি। তরল পদার্থের জন্য দৃঢ়তার মডুলাসের মান কত? অ্যান্সার 0। একটি অসংকোচনশীল তরলের জন্য ইয়ং মডুলাসের মান কত? 0। পয়সনের অনুপাতের একক কি? কোনো একক নেই। একটি অসংকোচনযোগ্য তরলের জন্য বাল্ক মডুলাসের মান কত? অসীম হয়। কোনটি বেশি স্থিতিস্থাপক, ইস্পাত না রবার? অ্যান্সার ইস্পাত। কোনটি বেশি মৌলিক, চাপ নাকি স্ট্রেন? অ্যান্সার হচ্ছে স্ট্রেন আরও মৌলিক বেশি। পয়সনের অনুপাত একটি স্থিতিস্থাপক মডুলাস? না, পয়সনের অনুপাত এককবিহীন, যেখানে স্থিতিস্থাপক মডুলাসের একক নিউটন মিটার টু দি পাওয়ার -2। সত্যিকার অর্থে কি কোনো অনমনীয় দেহ আছে? না, সত্যিকার অর্থে অনমনীয় দেহ নেই। 51, হাইড্রোস্ট্যাটিক চাপ কি? হাইড্রোস্ট্যাটিক চাপ তরল পদার্থের সংস্পর্শে থাকা পৃষ্ঠের প্রতি একক ক্ষেত্রের স্থির অবস্থায় যে স্বাভাবিক বল প্রয়োগ হয় তাকে তরল পদার্থের চাপ বা হাইড্রোস্ট্যাটিক চাপ বলে। 52, চাপের এসআই একক কি? নিউটন মিটার টু দি পাওয়ার -1 অথবা পাস্কেল। 53, থ্রাস্টের সংজ্ঞা দাও। থ্রাস্ট তরল পদার্থের সংস্পর্শে থাকা পৃষ্ঠের ওপর স্থির অবস্থায়
তার দ্বারা প্রয়োগ করা মোট স্বাভাবিক বল হচ্ছে থ্রাস্ট। এসআইতে থ্রাস্টার একক নিউটন। চাপ ও চাপের মধ্যে সম্পর্ক কি? চাপ ইজ ইকুয়াল টু চাপ ইন্টু ক্ষেত্রফল। মনে হচ্ছে কোয়েশ্চেনটা কোনো গ্লিচ আছে, আমি একটু দেখে দেবো খুনি। যখন কোনো বস্তুকে তরল পদার্থে নিমজ্জিত করা হয় তখন তার উপর ক্রিয়াশীল দুটি বলের মান লেখো। দুটি বল হচ্ছে ঊর্ধ্বমুখী বল এবং শারীরিক বল। ঊর্ধ্বমুখিতার সংজ্ঞা দাও। কোয়েশ্চেন 57। যখন কোনো বস্তুকে তরল পদার্থে আংশিক বা সম্পূর্ণরূপে নিমজ্জিত করা হয় তখন এটি হালকা হয়ে যায় বলে মনে হয়। এটি ঘটে কারণ তরল পদার্থটি নিমজ্জিত বস্তুর ওপর ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করেছে। 58। আর্কিমিডিসের নীতির বর্ণনা দাও। এটা খুব সহজ কোয়েশ্চেন, তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। নেক্সট, আপেক্ষিক ঘনত্বের সংজ্ঞা দাও। তোমরা সবাই স্ক্রিনশট নিয়ে নিও অ্যান্সারগুলো। ঘনত্বের সংজ্ঞা দাও। ঘনত্বের এসআই একক কি? এসআই একক হচ্ছে কেজি মিটার টু দি পাওয়ার -3 এবং একক হচ্ছে সংজ্ঞা দেওয়া আছে। বায়ুমণ্ডল বলতে কি বোঝো? অ্যান্সার লিখে নেবে। বায়ুমণ্ডলীয় চাপ পরিমাপের জন্য ব্যবহৃত যন্ত্রের নাম কি? 14 ব্যারোমিটার। স্বাভাবিক বায়ুমণ্ডলীয় চাপের মান কত? 776 মিমি/আশ্রমের সমান। সাইফন কি? এটা একটু আগেই বলেছি। এসআইতে পৃষ্ঠটানের একক কি? নিউটন মিটার টু দি পাওয়ার -1, মানে নিউটন পার মিটার। পৃষ্ঠটান একটি স্কেলার রাশি না ভেক্টর রাশি? এটি স্কেলার রাশি, কারণ কোনো দিক নেই। স্ট্রিম লাইন কি? স্ট্রিম লাইন হচ্ছে প্রবাহে তরলের যে কোনো কণার পথ সর্বদা তরলের গতিপথে বরাবর প্রযোজিত হয়। তরলের প্রতিটি কণা ঠিক একই পথে ভ্রমণ করে, যাকে স্ট্রিম লাইন বলে। যেমনটি তার পূর্ববর্তী কণা করে তা সেরকমই করে। বার্নৌলির উপপাদ্য কোন নীতির উপর ভিত্তি করে হয়েছে? এটা হচ্ছে শক্তি সংরক্ষণ নীতি। চাপ কি? অ্যান্সার লিখে নেবে, খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। নেক্সট হচ্ছে স্ট্রেনের সংজ্ঞা দাও, এর একক কি? লিখে নেবে। স্ট্রেনের এসআই একক কি? ডাইন পার সেমি স্কোয়ার। হুকের সূত্রটি ব্যাখ্যা করো। বইও আছে, আমি লিখে দিয়েছি, তোমরা লিখে নিতে পারো। 73। আমাদের দৈনন্দিন জীবনে স্থিতিস্থাপকতার একটি ব্যবহার উল্লেখ করো। অ্যান্সার দেখে নাও, লিখে নেবে। তো এবার মার্কস 2 এর যে প্রশ্নগুলো আছে, 2 নম্বরের প্রশ্নগুলোয় প্রথম প্রশ্ন হচ্ছে, একটি ভাসমান বস্তু তার ওজন হারায়, ব্যাখ্যা করুন। ব্যাখ্যাটা হচ্ছে, একটি ভাসমান বস্তুর ওজন তার দ্বারা স্থানচ্যুত তরলের ওজনের সমান। এই দুটি বল উলম্ব রেখা বরাবর বিপরীত দিকে কাজ করে। এইভাবে এই বলগুলি একে অপরের ভারসাম্য বজায় রাখে এবং দৃশ্যত ভাসমান বস্তুর ওজন হ্রাস পায়। 2 নম্বর প্রশ্ন, চাঁদের পৃষ্ঠে কি সাইফন কাজ করে? ব্যাখ্যা করুন। ব্যাখ্যা হচ্ছে, চাঁদে কোনো বায়ুমণ্ডল না থাকায় কোনো বায়ুমণ্ডলীয় চাপও নেই, সুতরাং সাইফন চাঁদে কাজ করে না। 3 নম্বর হচ্ছে, বায়ুমণ্ডলীয় চাপের পরিবর্তন হলে সাইফনের মধ্যে দিয়ে তরল প্রবাহের হার পরিবর্তিত হবে কিনা তা ব্যাখ্যা করো। ব্যাখ্যা হচ্ছে, না, সাইফনের মধ্যে দিয়ে তরল প্রবাহের হার তরল স্তম্ভের দুটি অংশের চাপের পার্থক্যের উপর নির্ভর করে, ব্যারোমেট্রিক চাপের উপর নয়। কোয়েশ্চেন নাম্বার 4। ফুটো নৌকা থেকে নদীতে জল চুইয়ে ফেলা কি সম্ভব? ব্যাখ্যা, না, নৌকাটি নদীর ওপর ভাসছে এবং নদী থেকে পানি বা জল চুইয়ে নৌকায় পড়ছে, সুতরাং নৌকার ভেতরে জল সবসময় বাইরের নদীর সমান থাকবে, তাই এই ক্ষেত্রে জল চুইয়ে ফেলা সম্ভব নয়। কোয়েশ্চেন নাম্বার 5। বীজ বপনের আগে জমি চাষ করা উচিত কেন? এটি করা হয় ক্ষুদ্র কৈশিকগুলিকে ভেঙে ফেলার জন্য, যার মধ্যে দিয়ে জল উঠে যায় এবং অবশেষে বাষ্পীভূত হয়। জমি চাষ মাটিকে আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে। কোয়েশ্চেন নাম্বার 6। প্রদীপের বাতিতে তেল কেন ওঠে তা ব্যাখ্যা করো। ব্যাখ্যা হচ্ছে, বাতির ছিদ্রগুলি বেশ কয়েকটি লাইন কৈশিকের কাজ করে, কৈশিক ক্রিয়ার কারণে তেল ওপরে ওঠে। কোয়েশ্চেন নাম্বার 7। পারদ দ্বারা জল প্রতিস্থাপন করলে কি সাইফনের প্রবাহের হার পরিবর্তিত হবে? না, সাইফনে তরল প্রবাহের হার তরলের ঘনত্বের উপর নির্ভর করে না। কোয়েশ্চেন নাম্বার 8। ব্যারোমিটারে কি জল ব্যবহার করা যাবে? জলের ব্যারোমিটারের উচ্চতা প্রায় 10 মিটার হবে, যা ব্যবহারিক নয়। আরও জল কাঁচের সাথে লেগে থাকে এবং জল রঙিন করতে হয়। কোয়েশ্চেন নাম্বার 9। মোম দিয়ে আবৃত কাঁচের রড কেন জলে ভেজায় না? কারণ জল ও মোমের মধ্যে আনুগত্য বল জলের অণুর সঙ্গে সংযোজন বলের চেয়ে কম। পারদ কেন কাঁচ ভেজায় না?
পারদের অণুগুলির মধ্যে সংযোগ বল পারদ ও কাঁচের মধ্যে আঠালো বলের চেয়ে বেশি। কোয়েশ্চেন নাম্বার 11, ঠান্ডা স্যুপের চেয়ে গরম স্যুপের স্বাদ বেশি কেন? ঠান্ডা স্যুপের চেয়ে গরম স্যুপের পৃষ্ঠটান কম এবং এইভাবে স্যুপ জিহ্বার বৃহত্তম অংশে ছড়িয়ে পড়ে। 12, সাবানের বুদবুদ কেন কিছুক্ষণ পর ফেটে যায়? সাবানের বুদবুদের ভেতরের চাপ যখন বাইরের বায়ুমণ্ডলীয় চাপের চেয়ে বেশি হয়ে যায় তখন তা ফেটে যায়, কারণ সাবানের বুদবুদ কিছুক্ষণ পর ফেটে যায়। একটি বলের ব্যাস অন্য বলের দ্বিগুণ, জলে তাদের প্রান্তিক বেগের অনুপাত কত হবে? আমরা জানি যে প্রান্তিক বেগ বলের ব্যাসার্ধের বর্গের সাথে সরাসরি সমানুপাতিক, অর্থাৎ প্রান্তিক বেগ এ বলের ব্যাসার্ধের স্কোয়ার। তাদের প্রান্তিক বেগের অনুপাত হবে 4:1। একটি মিষ্টি জলের ট্যাঙ্কের দেওয়ালে তৈরি একটি গর্ত থেকে জল বেরিয়ে আসছে। যদি গর্তের আকার বাড়ানো হয়, 1, জলের প্রবাহের বেগ কি পরিবর্তন হবে? এবং 2, প্রতি সেকেন্ড জলের প্রবাহের আয়তন কি পরিবর্তিত হবে? অ্যান্সার হচ্ছে নির্গত জলের বেগ অপরিবর্তিত থাকবে, কারণ এটি কেবল মিষ্টি জলের পৃষ্ঠের নিচে গর্তের গভীরতার উপর নির্ভর করে। এবং 2 নম্বর, আয়তন অপরিবর্তিত হয়, কারণ প্রতি সেকেন্ডে প্রবাহিত তরলের আয়তন গর্তের ক্রস সেকশনের ক্ষেত্রফলের উপর নির্ভর করে। কোয়েশ্চেন নাম্বার 15, ব্যাখ্যা করো স্থির জল কেন গভীরে প্রবাহিত হয়? ধারাবাহিকতা সমীকরণ থেকে আমাদের কাছে আছে যে AV = ধ্রুবক। স্থির জলের গতি খুবই ছোট এবং তাই ক্ষেত্রফল বড় হবে, এভাবে স্থির জল গভীর হয়ে যায়। কোয়েশ্চেন নাম্বার 16, যখন একটি প্রশস্ত পাইপে প্রবাহিত জল একটি সরু পাইপে প্রবেশ করে তখন বেগ কেন বৃদ্ধি পায়? ধারাবাহিকতা সমীকরণ থেকে আমাদের কাছে AV = ধ্রুবক আছে, সুতরাং যখন একটি প্রশস্ত পাইপ থেকে প্রবাহিত একটি সরু পাইপে জল প্রবেশ করে তখন ক্রস সেকশনের ক্ষেত্রফল হ্রাস পায় এবং এইভাবে প্রবাহের বেগ বৃদ্ধি পায়। কোয়েশ্চেন নাম্বার 17, তরল পদার্থের মধ্যে দিয়ে ছোট বায়ু বুদবুদগুলি বড় বুদবুদের চেয়ে ধীরে ধীরে উপরে ওঠে কেন? একটি বুদবুদের প্রান্তিক বেগ বুদবুদের ব্যাসার্ধের বর্গের সমানুপাতিক, সুতরাং ছোট ব্যাসার্ধ বিশিষ্ট ছোট বায়ু বুদবুদের প্রান্তিক বেগের মান কম হবে এবং ধীরে ধীরে উপরে উঠবে। মেঘ আকাশে কেন ভেসে বেড়ায়? মেঘে থাকা ক্ষুদ্র ক্ষুদ্র জলকণার টার্মিনাল বেগ নগণ্য, তাই মেঘ আকাশে ভেসে বেড়ায়। লুব্রিক্যান্ট তেল কেন উচ্চ সান্দ্রতা সম্পন্ন হওয়া উচিত? মেশিনের বিভিন্ন অংশের মধ্যে শুষ্ক ঘর্ষণ কমাতে লুব্রিক্যান্ট ব্যবহার করা হয়। উচ্চ সান্দ্রতা সম্পন্ন লুব্রিক্যান্টগুলি মেশিনের যন্ত্রাংশের সাথে লেগে থাকবে এবং যন্ত্রাংশ চলাচলের সময় বেরিয়ে আসবে না। সান্দ্রতাকে অভ্যন্তরীণ ঘর্ষণ বলা হয় কেন? প্রবাহিত তরলের ওপরের স্তরের প্রতিটি স্তরের ওপর নিচের স্তর দ্বারা একটি পশ্চাৎমুখী টান থাকে, সুতরাং সান্দ্রতা ভেতর থেকে সংঘর্ষের মতো কাজ করে, ভেতর থেকে ঘর্ষণের মতো কাজ করে এবং তাই একে অভ্যন্তরীণ ঘর্ষণ বলা হয়। স্থিতিস্থাপকতা কি? স্থিতিস্থাপকতা হচ্ছে এটি এমন একটি বৈশিষ্ট্য যার দ্বারা একটি বস্তু আকৃতিতে, আয়তনে অথবা উভয় ক্ষেত্রেই বিবৃতি প্রতিরোধ করতে সক্ষম হয় এবং বিকৃতি বল অপসারণের সময় তার মূল গঠন পুনরুদ্ধার করে। স্থিতিস্থাপক সীমা কি? বলছে এটি বিকৃতি বলের ঊর্ধ্বসীমা যা পর্যন্ত শরীর তার মূল আকৃতি বা আকার সম্পূর্ণরূপে ফিরে পায় অথবা বিকৃতি বল অপসারণ করে, এবং এর বাইরে বিকৃতি বল বৃদ্ধি পেলে শরীর তার স্থিতিস্থাপকতার বৈশিষ্ট্য হারায় এবং স্থায়ীভাবে বিকৃত হয়ে যায়। 23, পয়সনের অনুপাত কেবল পদার্থের প্রকৃতির উপর নির্ভর করে। ইলাস্টিক টাইমিটের মধ্যে প্রয়োগ করা চাপের ওপর মোটেও নির্ভর করে না, ব্যাখ্যা করো। পয়সনের অনুপাত হচ্ছে পার্শ্বীয় স্ট্রেন বাই অনুদৈর্ঘ্য স্ট্রেন, যা স্থিতিস্থাপক সীমার মধ্যে চাপ জড়িত করে না এবং শুধুমাত্র উপাদানের প্রকৃতির উপর নির্ভর করে। 24, হুকের সূত্র কি? বুলেট হুকের সূত্র একটি স্থিতিস্থাপক বস্তুর বিকৃতি স্থিতিস্থাপক সীমার মধ্যে প্রয়োগকৃত বলের সাথে সরাসরি সমানুপাতিক। 25, স্থিতিস্থাপক ক্লান্তি কি? একটি স্থিতিস্থাপক শরীরের যে বৈশিষ্ট্যের কারণে বারবার পর্যায়ক্রমে বিকৃত শক্তির প্রভাবে এর আচরণ কম স্থিতিস্থাপক হয়ে ওঠে তাকে স্থিতিস্থাপক ক্লান্তি বলে। প্রসার্য চাপ কি? প্রসার্য চাপ হচ্ছে যদি প্রয়োগকৃত বলের দিকে কোনো বস্তুর দৈর্ঘ্য বা প্রসারণ বৃদ্ধি পায় তাহলে যে চাপ তৈরি হয় তাকে প্রসার্য চাপ বলা হয়। এবার আসছে বড় প্রশ্ন,
বড় প্রশ্নে আমি প্রশ্নগুলো আর পড়বো না, কারণ পড়লে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তোমাদের সামনে আমি প্রশ্নগুলো সিন করছি, তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। কোয়েশ্চেন নাম্বার 2, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এখান থেকেই পরীক্ষায় প্রশ্ন আসবে। তোমরা কোয়েশ্চেন ব্যাংক ঘেটে নাও, তোমরা পরীক্ষার কোয়েশ্চেন দেখে নাও, সব প্রশ্ন এর মধ্যে থেকেই আছে। প্রত্যেকে প্রশ্নগুলো স্ক্রিনশট নিয়ে নাও, খাতায় লিখে নাও, নোটস করে নাও, এখান থেকেই প্রশ্ন আসবে। কোয়েশ্চেন নাম্বার 4, কোয়েশ্চেন নাম্বার 5, কোয়েশ্চেন নাম্বার 6, কোয়েশ্চেন নাম্বার 7, কোয়েশ্চেন নাম্বার 8, কোয়েশ্চেন নাম্বার 9, কোয়েশ্চেন নাম্বার 10, কোয়েশ্চেন নাম্বার 11। এখানে দেখবে পানি বলা আছে জলকে, ওটা জল করে নেবে, ওটা পানি লেখা আছে, জল করে নেবে। কোয়েশ্চেন নাম্বার 12, কোয়েশ্চেন নাম্বার 13। চলো নেক্সট কোয়েশ্চেন, 14 নম্বর কোয়েশ্চেন। কোয়েশ্চেন নাম্বার 15, কোয়েশ্চেন নাম্বার 16। ওকে, কোয়েশ্চেন নাম্বার 17, কোয়েশ্চেন নাম্বার 18, হুকের সূত্রের বর্ণনা, ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। চলো কোয়েশ্চেন নাম্বার 19, ইয়ং মডুলাস, বাল্ক মডুলাস, অনিয়মিততার মডুলাস, পয়সন অনুপাত, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স। চলো আচ্ছা, ওকে চলো আজকের ভিডিও এই পর্যন্তই। তোমাদের আমি 3 নম্বর চ্যাপ্টার, ক্লাস 9-এর ভৌতবিজ্ঞানের 3 নম্বর চ্যাপ্টার থেকে টোটাল যা পরীক্ষায় প্রশ্ন আসতে পারে তার 90% কোয়েশ্চেন তোমাদের আমি দিয়ে দিয়েছি। তোমাদের পরীক্ষাতেও এখান থেকে প্রচুর প্রশ্ন তোমরা কমন পাবে। এগুলো তোমাদের একদম চ্যাপ্টার থেকে যে নিপুণ নোটসগুলো হয়, যেগুলো তোমাদের পরীক্ষায় আসে, প্রতি বছর তোমাদের কোয়েশ্চেন ব্যাংক থেকে কোয়েশ্চেন করা থাকে, সেগুলোই দেওয়া হয়েছে। তোমরা জানো ইতিমধ্যেই যে তোমাদের মানে বই থেকে পড়লে কিন্তু সেখান থেকে পারা যায় না তেমন নয়, কিন্তু মানে বইয়ের সঙ্গে কোয়েশ্চেন ব্যাংকের কোয়েশ্চেনের অনেক পার্থক্য থাকে। কিছু প্রশ্ন, বিশেষ করে ভৌতবিজ্ঞান, অনেক প্রশ্নের অনেক পার্থক্য থাকে। তো ওই কোয়েশ্চেন ব্যাংকের কোয়েশ্চেনগুলোই আবার পরীক্ষায় রিপিট করে। তো সেই কারণেই তোমাদের কোয়েশ্চেন ব্যাংক ভিত্তিক যে প্রশ্নগুলো আছে, যেগুলো ঘুরিয়ে ফিরিয়ে বা কঠিন করে তোমরা যে ভাষায় তাদেরকে বলো না কেন, সেই সমস্ত প্রশ্নগুলো আজকের এই ভিডিও দেওয়া হয়েছে। আশা করি তোমাদের আজকের এই ভিডিওটি খুব ভালো লেগেছে, এবং অবশ্যই সাবস্ক্রাইব করো এবং নেক্সট ভিডিওর জন্য অবশ্যই বেল আইকন টিপে রাখবে। থ্যাংক ইউ।